নমস্কার, জিল স্পোর্টস অ্যান্ড নিউজে আপনাদের স্বাগত। হেলথ ওয়েলথ প্রোগ্রামে আপনাদের সাথে আমি ডক্টর বিনায়ক দেব। আজকের আলোচ্য বিষয় শিশুদের হৃদরোগ। স্টুডিওতে আজকে উপস্থিত আমাদের সাথে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, স্বাগত জানাচ্ছি। আচ্ছা ডক্টর বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের ধারণা যে হৃদরোগ মানেই এটা প্রাপ্তবয়স্কদের সমস্যা। অ্যাকচুয়ালি বাস্তব কি তাই, নাকি শিশুদের হৃদরোগও অ্যাকচুয়ালি একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের দুনিয়াতে আছে? আসলে আমরা সবাই যারা জানি, দেখে এসেছি যে হার্ট অ্যাটাক একমাত্র হার্টের অসুখ, এটাই বাংলা ভাষায় সবাই যেটা বোঝে। কিন্তু এই শিশুদের একটা বিরাট সংখ্যা আছে যাদের একটা হার্টের সমস্যা হয়, কিন্তু ধাঁচটা সম্পূর্ণ আলাদা। শিশুদের হার্ট অ্যাটাক বলে ব্যাপারটা একদমই নয়, এটা আছে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, অর্থাৎ কনজেনিটাল কার্ডিয়াক ম্যালফরমেশন। হার্টটি যখন তৈরি হয়, যখন শিশু মায়ের গর্ভে থাকে, তখন 12 থেকে 16 সপ্তাহের মধ্যে হার্টের ফরমেশনটা কমপ্লিট হয়ে যায়। সুতরাং সেই সময়ে যদি কোনো ডিফেক্ট হয়, সেটাকে কনজেনিটাল হার্ট ডিজিজ বলে। এটা একটা হার্টের একটা ডিফেক্ট অ্যাকচুয়ালি, রাদার দ্যান ডিজিজ প্রবাবলি। লাইক বড়দের সমস্যাটা হচ্ছে অ্যাকোয়ার্ড প্রবলেম, আর বাচ্চাদেরটা হচ্ছে কনজেনিটাল প্রবলেম, জন্মগত এটা। জন্মগত। তো ক ধরনের এরকম হার্টের সমস্যা আছে শিশুদের? শিশুদের মেইনলি আপনার এই কনজেনিটাল হার্ট ডিজিজ, এটাই অলমোস্ট 80% অফ দ্য যেটা জন্মগত আমরা বলছি। জন্মগত। আর আরো বাকি অ্যাবাউট 10 to 20% আছে, কিছুটা অ্যাকোয়ার্ড আছে, লাইক একটা রিউম্যাটিক হার্ট ডিজিজ আছে, যেমন যেটা গাঁটে ব্যথার জ্বর থেকে হয়, এটা থেকে ভ্যালভের সমস্যা হয়। ভ্যালভের সমস্যা হয়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয় এটা। আর এছাড়া আরেকটা ডিজিজ আছে যেটা জন্মগত না হয়েও পরে হতে পারে, দ্যাট ইজ কাওয়াসাকিস ডিজিজ একটা আছে, যেটা একটা জ্বর হয় বাচ্চাদের, জ্বরের থেকে করোনারি আর্টারি ডিজিজ একটা, যে সেটা বাচ্চাদের এফেক্টেড হতে পারে। সো এই দুটো ছাড়া বাকি এভরিথিং ইজ কনজেনিটাল। 80% আপনি বলছেন ইজ জন্মগত। কনজেনিটাল। তো কি ধরনের অ্যাকচুয়ালি ডিজিজ প্রসেস গুলো হয়, যেটাতে মানে কি ধরনের ওরা প্রেজেন্টেশনটা হয়, ধরুন যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে? হ্যাঁ, ওদের প্রেজেন্টেশন অনেক রকম হতে পারে। যেমন আমাদের অনেকেরই যারা একটু জানি কনজেনিটাল হার্ট ডিজিজ সম্বন্ধে, তাদের একটা ব্লু বেবি সিনড্রোম বলে একটা আইডিয়া আছে অনেকের। ব্লু বেবি সিনড্রোম, হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক্যালি যে বাচ্চারা নীল হয়ে জন্মায়, কিংবা জন্মের কিছুদিন পরে, ডিপেন্ডিং অন দ্য কি প্রবলেম, তার নীল হওয়াটা শুরু হয়। এই বাচ্চাদের গ্রোথ খুব একটা এফেক্টেড অনেক সময় হয় না, কিন্তু অনেক সময় আরেকটা প্রেজেন্টেশন হয়, যেটা হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন সর্দি কাশি হচ্ছে, সবসময় সর্দি কাশি লেগে আছে, ফেলিয়ার টু থ্রাইভ, অর্থাৎ গ্রোথ হচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, গ্রোথ হচ্ছে না ঠিক মতো, সেরকম সমস্যার জন্য এটা হতে পারে। তো তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, মানে যাদের সমস্যা নিয়ে আসছে, সেই সমস্যা যাদের মানে সেই সিমটমস গুলো কি কি হতে পারে? সিমটমস গুলো হচ্ছে বললাম আপনাকে, একটা হচ্ছে আপনার ব্লু বেবি, আরেকটা হচ্ছে প্রচুর সর্দি কাশি বা জ্বর হওয়া রেকারেন্ট। আর রেকারেন্ট ওদের একদম গ্রোথ হচ্ছে না, ফেলিয়ার টু থ্রাইভ বলে সেটাকে। আর খাওয়া দাওয়া করে না, বিভিন্ন রকম সিমটমস লাইক প্রচণ্ড সোয়েটিং হয়, তারপরে ওরা দুধ খেলে, মানে কোনো খাবার খেলে সেটাকে ফিডিং প্রবলেমস হয়, ব্রিদিং ডিফিকাল্টি হয়। এগুলো হচ্ছে একটা সাবসেট। আরেকটা সাবসেট হচ্ছে ব্লু বেবি। সো এই দুভাবে প্রেজেন্টেশন হয়। এটা ছাড়াও কি এমন হতে পারে যে কারোর কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, জন্মগত হার্ট প্রবলেম আছে, কিন্তু কোনো সিমটমসই দেখা দিল না? হ্যাঁ, আছে। এটা একটা, অনেকগুলো ডিফেক্টই আছে, যেগুলো যেমন একটা ডিফেক্ট আছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটা হচ্ছে হার্টের মধ্যে 4টে চেম্বার থাকে আমাদের, এটা সবাই জানি আমরা। এই ওপরের দুটো চেম্বারের মধ্যে যে পার্টিশন ওয়াল, দ্যাট ইজ ইন্টারএট্রিয়াল সেপ্টাম, সেখানে যদি কোনো হোল থাকে, অনেক সময় সেটার বহিঃপ্রকাশ অতটা ভালো না, অতটা মানে ভালো না বলতে অতটা প্রমিনেন্ট নয়। সেই জন্যে ওরা অনেক সময় আমরা দেখি অ্যাডোলেসেন্ট এজে, কিংবা ইভেন অ্যাডাল্টসে, প্রাপ্তবয়স্কদের মধ্যে এটা অন্য কিছু একটা সমস্যা ডিটেক্টের জন্য গল ব্লাডারে
অপারেশন হবে বা অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে, তখন রুটিন টেস্ট করতে গিয়ে দেখা গেল যে তার একটা চান্স ফাইন্ডিং হ্যাঁ একটা চান্স ফাইন্ডিং এএসডি। লাইক আমি এএসডি ক্লোজার করেছি, মাই মানে ওল্ডেস্ট চাইল্ড ইজ এজড 72 ইয়ার্স। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সো মানে এটা ধরা পড়ে, অনেক সময় ধরা পড়ে, মানে অনেক বয়সে গিয়ে সেটা ধরা ধরা পড়তে পড়ে, পারে। মানে তাহলে এতদিন ধরে কোনো সিমটমসই ছিল কোনো না। সিমটমস হচ্ছিল না, বাট যা কিছু লোক আছে যাদের সিমটমস হয়তো হচ্ছে, বাট দে গেট ইউজ টু দ্যাট, অ্যান্ড যখন ইউ ক্লোজ দ্য ডিফেক্ট দে কাম ব্যাক এন্ড টেল ইউ আই এম মাচ বেটার। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি হার্টের যে হোলে যে ব্যাপারটা, আমাদের অনেক মানে পুরোনো দিনের ফিল্ম অভিনেত্রী আমরা জানি কয়েকজন আছেন যাদের অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্সে গিয়ে ওটা ধরা পড়ে এবং কোনো বিনা চিকিৎসায় অ্যাকচুয়ালি দে ডাইড প্রিম্যাচিউরলি। অ্যাবসলিউটলি। খুব ফেমাস কিছু অভিনেত্রী আছেন। তো এগুলোর কজেস কি, মানে কারণ কি হতে পারে প্রবলেমগুলো? কনজেনিটাল হার্ট ডিজিজের কারণ বলতে আবার সেই একই রকম কথা যে অলমোস্ট 80-85% আমরা কোনো কারণ খুঁজে পাই না। কিছু কিছু ডিটেক্টেড কারণ আছে, যেমন একটা হচ্ছে ম্যালনিউট্রিশন, আরেকটা হচ্ছে কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, অর্থাৎ নিজেদের রিলেশনের মধ্যে যদি কেউ ভাই বোন কি তার কাজিনের সঙ্গে কোনো বিবাহ হয়, তার থেকে যে যে বাচ্চাটি বর্ন হয় সে তাদের ইনসিডেন্স অফ কনজেনিটাল হার্ট ডিজিজ ইজ ভেরি হাই, আচ্ছা ভেরি হাই। আর এছাড়া আছে কিছু ভাইরাল ইনফেকশন, যেমন রুবেলা ইনফেকশন বা আরো কিছু Chickenpox, এটিপিক্যাল চিকেন এসব আছে, তাদের ক্ষেত্রেও কিছু মানে মিজলস, চিকেন পক্স হ্যাঁ, যেগুলো এগুলোর হয়। জন্য কিছুটা হায়ার ইনসিডেন্স অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। এছাড়া কিছু ওষুধ আছে। আমরা এখন ফোন লাইন ওপেন করেছি। প্রোগ্রাম চলাকালীন যদি কোনো কোয়েরি থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রশ্নের উত্তর দেবে। তো ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে ম্যাটার্নাল কিছু কিছু যে প্রবলেমস বললেন, ইনফেকশন, সেখান থেকে কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে, হাইজিনের কোনো কি রোল আছে? না, সেরকম কিছু রিপোর্টেড নেই, আচ্ছা, সেরকম কিছু রিপোর্টেড নেই। তো এই যে রিউম্যাটিক যে ডিজিজগুলো যেগুলো হয় এটা- সেগুলোর সঙ্গে কি হাইজিনের কোনো প্রবাবলি রিলেশন কিছুটা আছে, বাট ইট ইজ নট প্রুভেন। বাট দেন দেখা গেছে যে এটা একটু লো সোশিও ইকোনমিক গ্রুপে মেইনলি দেখতে পায়, এবং কিছু জোনস আছে, যেমন পশ্চিমবাংলাতে অনেক জোন আছে যেখান থেকে আমরা বেশি রিউম্যাটিক হার্ট ডিজিজ পাই। আচ্ছা, হ্যাঁ, সেটা হাইজিনের জন্য হতে পারে, কি সোশিও ইকোনমিক কন্ডিশন পোরও হতে পারে, হাইও হতে পারে, কিন্তু কিছু জোন আছে যেখান থেকে আমরা বেশি রিউম্যাটিক হার্ট তো গ্লোবাল সিনারিওতে এমন কি আছে যে কিছু কিছু পকেটস অফ এরিয়াজে যেখানে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ডিজিজটা বেশি, কিংবা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজে এই পার্টিকুলার কনজেনিটাল হার্ট ডিজিজটা বেশি, এরকম কিছু ডিস্ট্রিবিউশন কি এরকম আছে? কিছু ডিস্ট্রিবিউশন নেই, তবে দেখা যায় কিছু লাইক ডেভেলপিং কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরিওয়ান ফেসেস দিস রিউম্যাটিক হার্ট ডিজিজ প্রবলেম। আচ্ছা, বাট ডেভেলপড কান্ট্রিজ যারা, তাদের ক্ষেত্রে রিউম্যাটিক হার্ট ডিজিজের পরিসংখ্যানটা কম। অনেক কম। এবং এটাও দেখা গেছে ভেরি ইন্টারেস্টিংলি, অস্ট্রেলিয়াতে সিডনির কাছে একটা একটা হিলের ওপরে একটা মানে ট্রাইব থাকে, হু আর নট অস্ট্রেলিয়ানস, আচ্ছা, মানে দে লিভ ইন অস্ট্রেলিয়া, সো দে আর ইন্ডিজিনিয়াস ইন্ডিজিনাস পপুলেশন আছে যাদের মধ্যে রিউম্যাটিক হার্ট ডিজিজ ভেরি কমন। আচ্ছা। So there may be a question of hygiene might come in. আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, মানে এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ, ক্যান ইট বি জেনেটিক, মানে ক্যান ইট বি হেরিডিটারি প্রবলেম? Yes, of course. It's a very good question. Like আমরা দেখি অনেক সময় যে প্রথম বাচ্চার হয়েছে, তার পরের বাচ্চার হওয়ার by statistics chance is about 2% more than the general population. আচ্ছা, so that is pretty Very significant. significant, and we have families with all children with heart disease. তো সেগুলো কি কোনো পার্টিকুলার ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ কি, যেগুলো না, জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়? জেনেটিক কিছু জেনেটিক ডিসঅর্ডারস আছে, যেমন ডাউন সিনড্রোম একটা আমরা জানি, আরো আছে টার্নার্স আছে, ক্লাইনফেল্টার টার্নার্স, আছে। নুনান্স, এডওয়ার্ডস, অ্যালাজিলি সিনড্রোম, অনেক কিছু, উইলিয়ামস সিনড্রোম, এরকম অনেক সিনড্রোম। কথাটা মানে দর্শকদের কাছে বলা উচিত, সিনড্রোম ইজ বেসিক্যালি এ ক্রোমোজোমাল ডিফর্মিটি। প্রতিটা মানুষের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে যদি কোনো ডিফেক্টিভ হয়, তখন সেই বাচ্চার অ্যাবনর্মাল কিছু মানে সাইন সিম্পটমস ফিচার্স নিয়ে জন্মায়। ফিচার্স থাকে, যেমন কিছু কিছু ফিচার্স মিলে একটা সিনড্রোম, ডাউন সিনড্রোমের এই ফিচার্স থাকবে, উইলিয়াম সিনড্রোমের এই ফিচার্স থাকবে। সো এদের হার্ট ডিজিজ ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ কোয়াইট হাই। আচ্ছা, এবং একটা প্যাটার্নও আছে ওদের। প্যাটার্ন আছে, ডাউন সিনড্রোমের একটা এই পার্টিকুলার ডিজিজ হবে, উইলিয়াম সিনড্রোমের একটা পার্টিকুলার ডিজিজ হবে, এগুলো সব প্যাটার্ন আছে। সো জেনেটিক ইন দ্যাট ওয়ে হ্যাজ এ বিগ রোল।
আরেকটা যেটা প্রশ্ন আমাদের মাথায় আসে যে এই যে রুরাল ভার্সেস আরবান যে রেশিওটা আমাদের আছে, এই যে ফাস্ট লাইফ কিংবা স্ট্রেস অফ লাইফ, এগুলোতে কি কোনো শিশুদের হৃদরোগের সমস্যার কোনো চান্সেস কি আছে স্ট্রেস রিলেটেড কিংবা ধরুন এই যে ফাস্ট লাইফ ফুড হ্যাবিটস এগুলো নিয়ে? নো নো নট রিয়েলি। এটা মেনলি অ্যাডাল্ট হার্ট ডিজিজের ক্ষেত্রে মোর বেশি প্রযোজ্য। তবে এরকম দেখা যায় যে কিছু কিছু ওষুধ আছে বা অ্যালকোহল স্মোকিং বাই দ্য মাদার, আচ্ছা, intake of ডিউরিং al- প্রেগন্যান্সি। during pregnancy intake of alcohol and or prior to pregnancy smoking, and কিছু ওষুধ আছে অ্যান্টিসাইকিয়াট্রিক ওষুধ আছে যেগুলো, কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে এইসব জিনিসগুলো করলে দেয়ার আর চান্সেস দ্যাট চাইল্ড উইল ডেভেলপ উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ। অ্যান্ড হোয়াট অ্যাবাউট যাদের প্রেগন্যান্সির সময় যাদের ডায়াবেটিস আছে কিংবা ব্লাড প্রেশার আছে? ইয়েস, যাদের ব্লাড প্রেশারের সাথে রিলেশন নেই, ডায়াবেটিস সাথে রিলেশন আছে ভীষণভাবে। কারণ ডায়াবেটিস হলে একটা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ বলে একটা ভয়ঙ্কর হার্টের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে একটা, যেটা হওয়ার চান্স ইজ ভেরি হাই। সেই জন্য সমস্ত ডায়াবেটিক মাদারদের উই ডেফিনেটলি স্ক্রিন ফর হার্ট ডিজিজ। তো তাতে কি মানে কোনো উইথ গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগন্যান্সি ভার্সেস আনকন্ট্রোল ডায়াবেটিস, এরকম কি কোনো নো, কোরিলেশনশিপ আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, বিফোর a woman understands that she is pregnant, like 12 to 18 weeks of pregnancy, the heart অলরেডি is ডেভেলপ already manufactured, তৈরি, ready. ফার্স্ট ট্রাইমেস্টারের ওই 18 হ্যাঁ, সপ্তাহের মধ্যে তৈরি so হয়। heavy drinking and all which is later on, হ্যাঁ, সেটা will not affect your the congenital malformation. তো বেসিক্যালি ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে মোস্ট যাচ্ছে। ইম্পর্টেন্ট। Most এবং important. তখনই ওই রুবেল যে ভাইরাল ইনফেকশনগুলোর কথা বললাম, রুবেলা ইনফেকশন বা এই ইনফেকশন যেগুলো আছে, সেইগুলো হলে ওই ফার্স্ট ট্রাইমেস্টারে হলেই সব থেকে বেশি ডেঞ্জারাস। আচ্ছা। এবং আরেকটা রিজন আছে, এই রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা বলে গাঁটে ব্যথা জ্বর থেকে যে হার্টের ডিজিজ হয়, সেইটাতে যখন ভ্যালভ রিপ্লেসমেন্ট হয় তখন একটা ওষুধ খেতে হয় ওয়ারফেরিন বলে। আচ্ছা, সেই ওয়ারফেরিন ওষুধটা মানে এটা রক্ত তরল করে। রক্ত তরল যাতে ভ্যালভটা না আটকে যায়, যাতে রক্ত জমাট না বাঁধে ওখানে, সেই জন্য ওয়ারফেরিন বলে একটা ওষুধ খেতে হয়। সেই সময় যদি ওয়ারফেরিন ওষুধ খেতে খেতে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হন, তাহার দ্যার ইজ কল্ড ওয়ারফেরিন বেবি আচ্ছা, সিনড্রোম, দ্যার ইজ অলসো সিনড্রোমিক ইয়ে, তো তাদের ইনসিডেন্স আবার আছে অনেকটা। তাহলে এই ওষুধ এবং কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস প্লাস সাম ডিজিজ ডিউরিং প্রেগন্যান্সি অ্যাকচুয়ালি ক্যান এফেক্ট ক্যান এফেক্ট, মানে দি ডেভেলপমেন্ট অফ এ কনজেনিটাল হার্ট প্রবলেম। yes, but in most of the cases we don't know what is the cause. আচ্ছা, এটা আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করলাম, এটা হচ্ছে খুবই স্মল কম সংখ্যক, মানে পরিসংখ্যান খুব কম খুব এদের। কম, বেশিরভাগটা আমরা জানি না কেন হয়। তো যখন আমরা জানি না কেন হয়, তাহলে এটা, আর আমরা একটা দিক বললেন যেখানে আমরা বাচ্চাদের অ্যাকচুয়ালি এসিমটোম্যাটিক থাকে, যাতে কোনো সিমটমসই হচ্ছে না, তাহলে আমরা বুঝবো কি করে যে এই বাচ্চাটি অ্যাকচুয়ালি তার হার্টের প্রবলেম জন্মের সময় আছে কি নেই? ইট ইজ নট পসিবল প্র্যাকটিক্যালি টু ডু টেস্ট ফর এভরি বেবি। You don't no need to do test for everybody. কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে সেই বাচ্চার হার্টের একটা আওয়াজ তৈরি হয়, সেটাকে বলা হয় ইংরেজিতে মারমার। আচ্ছা, মারমার। তো নাও আজকের প্রেজেন্ট ডেতে পিডিয়াট্রিশিয়ান বা নিউরোলজিস্ট যারা চাইল্ড স্পেশালিস্ট আছেন, তাদের অ্যাওয়ারনেস এত বেশি হয়েছে যে ওই নিউবর্ন পিরিয়ডে, মানে নিওনেট বলতে প্রথম 30 দিনকে নিওনেট বলে, আচ্ছা। জন্মের প্রথম 30 দিন নিওনেট বলে। সেই 30 দিনের মধ্যেই মোটামুটি মোস্ট অফ দ্য হার্ট ডিজিজ এখন পিক আপ হয়ে যায়। এটা হয়তো আগে হতো না, প্রবলি আচ্ছা। ইনসিডেন্স ওয়াজ অলসো ভেরি হাই বিফোর। এখন সেই ইনসিডেন্স হয়তো নিশ্চয়ই বাড়েনি, কিন্তু ডিটেকশনটা অনেক বেশি বেড়েছে। ওই স্টেথো দিয়ে ভালো করে শুনলে ইউ উইল বি এবল টু ডিটেক্ট মোর দ্যান 90% অফ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ। এবং এই যে ডিটেকশনটা দ্যাট এনি পিডিয়াট্রিশিয়ান ইজ এবল টু ডু, তারপরে আপনাদের মতন যারা বিশেষজ্ঞ আছেন পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, তাদের কাছে এটা রেফার করা হয়। তাদের রেফার করা হয়। আমরা তখন ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে ইকোকার্ডিওগ্রাফি, সিজি, এক্সরে, বিভিন্ন রকম টেস্ট আছে যেগুলো করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে এই বাচ্চাটির এই চিকিৎসা লাগবে কি লাগবে না, অপারেশন কোনোদিনও হয়তো লাগবে না, কিংবা হয়তো আর্জেন্ট এক্ষুনি অপারেশন করতে হবে। সো অল দোজ ডিসিশন। তাহলে এটা খুবই একটা মানে সিম্পল ওয়েতে অ্যাকচুয়ালি জিনিসটা ডিটেকশনটা হয় উইথ আ স্টেথোস্কোপ বেসিক্যালি। অ্যাবসলিউটলি। সো দ্যাট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্টেথোস্কোপ অনেক কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন মারমার প্রডিউস করে না, আচ্ছা, তাদের ওই সাইনোসিস দেখতে, সাইনোসিস মানে ব্লুইশনেস দেখতে হবে,
প্লাস সেটা কিভাবে দেখতে পারি আমরা, একটা মনিটর আছে which is called স্যাচুরেশন মনিটর, যেটা শরীরের অক্সিজেন পার্সেন্টেজ কত সেটা আমাদেরকে দেখিয়ে দেয়। সেটা 85%-এর তলায় গেলে, ইউজুয়ালি আমাদের নর্মাল মানুষের সেটা 100% হয়, আচ্ছা, মোর দেন 95% হয় অল নর্মাল ইন্ডিভিজুয়ালস। স্যাচুরেশনটা, অক্সিজেন স্যাচুরেশনটা মোর দেন 95% ইন নর্মাল ইন্ডিভিজুয়ালস। when it goes below 85%, তখনই আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে এই বাচ্চাটা নীল হয়ে আছে। আচ্ছা, So ওই স্যাচুরেশন মনিটর helps you exactly to give you the what is the percentage of oxygen in the body, and that is a very simple instrument. এটা জাস্ট একটা হাতে লাগানো হয় বা পায়েতে লাগানো হয় and it gives you in the monitor. So even if it is not clinically detectable with that saturation monitor, এখন যেমন ম্যান্ডেটরি রুল হয়ে গেছে সমস্ত এনআইসিইউ মানে সমস্ত নিউবর্ন কেয়ার ইউনিটে অল চিলড্রেন শুড বি মনিটর উইথ দ্য স্যাচুরেশন বিফোর ডিসচার্জ। কিন্তু এটা তো ডক্টর বন্দ্যোপাধ্যায় আমরা যেটা বলছি ইজ অ্যাকচুয়ালি প্রবাবলি কাভারিং এ স্মল পার্সেন্টেজ অফ পপুলেশন। যেহেতু আমাদের ধরুন আজকে রুরাল এরিয়াতে যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, ইট ইজ প্রবাবলি ইমপ্র্যাকটিক্যাল টু থিঙ্ক দ্যাট এ পিডিয়াট্রিশিয়ান উইল অ্যাকচুয়ালি পিক আপ এ মারমার অর ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য প্রবলেম। তো সেখানে আমার মনে হয় সিমটমস প্রবাবলি অর Symptoms এই যে নীল ব্লু বেবি যেটা বলছেন হ্যাঁ, সেটাই এই অ্যাকচুয়ালি খুব symptoms, এখন যেটা খুব একটা অত্যন্ত ভালো জিনিস শুরু হয়েছে, দ্যাট ইজ স্কুল হেলথ প্রোগ্রাম। স্কুল হেলথ। হ্যাঁ, স্কুল হেলথ প্রোগ্রাম, ধরুন একটা হয়তো 5টা গ্রামে একটাই ডাক্তার আছে, ইট ইজ নট পসিবল ফর হিম অর হার টু গো অল দ্য ভিলেজেস এন্ড চেক। সো স্কুল হেলথ, প্রতিটা জায়গায় স্কুল থাকে, সেই স্কুলে শহর থেকে বা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ডাক্তাররা গিয়ে তারা ওই স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে প্রচুর হার্ট ডিজিজ ডিটেকশন হচ্ছে এখন। কিন্তু ইট হ্যাজ টু বি এট দ্য লেভেল অফ ডক্টরস, মানে এটা তার নিচে যে প্যারামেডিক্যাল স্টাফ যারা নার্সিং ওই জায়গা থেকে বোধহয় পিক আপ করাটা ডিফিকাল্ট। Usually not, but paramedical staff were very experienced. সেটা আপনি গ্রামাঞ্চলে কোথায় পাবেন, আচ্ছা, সেগুলো একটা লিমিটেশন আছে আমাদের, যেহেতু পপুলেশন ইজ দ্য কিলিং ফ্যাক্টর। তো সেটা তবে দে ক্যান ট্রেন্ড যারা আছে নন ডক্টর, যেমন আমাদের একটা শ্রেণী আছে যারা অ্যাকচুয়ালি ডক্টর নয়, তাদেরকে একটা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, There is a special course run by that. So physician assistants are, some of them are so experienced, they are almost equivalent to doctors without a degree. So those people also are very able to pick up symptoms and signs, and they are very useful. তাহলে আমরা যদি এটাকে রুরাল হেলথে মানে ট্রান্সলেট করি, তা সেখানে বেসিক্যালি ওই সিমটমস গুলো একটা, সেকেন্ড হলো অ্যাপিয়ারেন্স ডিউরিং বার্থ, সেই দুটো প্রবাবলি ফ্যাক্টরস যেগুলো থেকে একটু পিক আপ করা যেতে পারে। একদম। মাদের সতর্ক হওয়ার কিছু থাকতে পারে যেটা থেকে ওরা বুঝতে পারবে যে দের ইজ এ পসিবিলিটি দ্যাট বাচ্চার কোনো সমস্যা হচ্ছে। একটা মানে জন্মের পরে জন্মের পরের কথা বলছি। হ্যাঁ, জন্মের পরে মারা যেটা দেখে যে অনেক সময় হয়তো ব্রিদিং ডিফিকাল্টি বা প্রেজেন্টেশন গুলোই, মা ইজ দ্য ফার্স্ট ডক্টর টু দ্য বেবি। অ্যাবসলিউটলি। সো হয়তো বাচ্চা ভালো করে খাচ্ছে না বা শ্বাসকষ্ট হচ্ছে, খেতে খেতে থেমে আবার রেস্ট নিয়ে আবার খাচ্ছে, সেটাকে ফিড সাক রেস্ট সাক রেস্ট সাইকেল বলে ওটাকে। ফিডিং এর, হ্যাঁ, ফিডিং এর প্রবলেম হচ্ছে, দ্যাট মাদার ইজ দ্য বেস্ট পারসন টু আন্ডারস্ট্যান্ড। সেগুলোতে একটা সাসপিশন হওয়ার একদম সম্ভাবনা একদম, থাকবে। বিভিন্ন ওইভাবে অনেক সময় সাসপেশন হয়। আচ্ছা, সো দ্যাট কাইন্ড অফ ডিটেকশন আপনাদের নিশ্চয়ই প্র্যাকটিসে এগুলো আপনারা দেখেন। প্রচুর দেখি আমরা। এই কিছুদিন আগে একটি বাচ্চা এসেছিল অ্যাবাউট 16-17 দিন বয়স, যার অনলি প্রবলেম ছিল ও ফিট করছে না ভালো করে আর ঘেমে যাচ্ছে। তো পিডিয়াট্রিশিয়ানের কাছে গেছে, উনি যে চাইল্ড স্পেশালিস্ট গেছে উনি সাসপেক্ট করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, অ্যান্ড উই ফাউন্ড এ ভেরি সিরিয়াস প্রবলেম ইন দ্য চাইল্ড, লাইক একটা ভ্যালভ ওয়াজ সিভিয়ারলি স্টাক। তো আপনার প্র্যাকটিসে আপনি যদি শেয়ার করেন যে আপনি ধরুন 100 জন পেশেন্ট যখন দেখছেন বাচ্চাদের, হোয়াট পার্সেন্টেজ অ্যাকচুয়ালি আপনি রেফার্ড হচ্ছে ফ্রম পিডিয়াট্রিশিয়ানস অ্যান্ড হোয়াট পার্সেন্টেজ ইজ স্ট্রেট ওয়াক ইন, যে মাদাররা কিছু একটা অ্যাবনর্মালিটি ভাবছে, কিরকম পার্সেন্টেজ হয় এটা? I would say more than 90% are referred by pediatricians আচ্ছা, in today's practice. আচ্ছা, Probably ধরুন 20 বছর আগে হয়তো পেরেন্টস কমপ্লেন করতো, যেমন তখন তো এত আচ্ছা। মেডিকেল ফেসিলিটি ওয়াজ নট সো এটার সচেতনতা অতটা ছিল না, ইভেন এমং পিডিয়াট্রিশিয়ান আচ্ছা, তাদের মধ্যে এতটা কনসিয়াসনেস ছিল না বা অ্যাওয়ারনেস ছিল না তাদের। সো আমরা রেগুলার, আমরা যারা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আছি, যারা এই শিশুদের হৃদরোগ নিয়ে চিকিৎসা করি, তারা রেগুলার সিএমই প্রোগ্রামস করি, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম। সেই সিএমই থ্রু দিয়ে আমরা চাইল্ড স্পেশালিস্টদের কাছে অনেক অ্যাওয়ারনেসের কী করে করতে হয়, কী করে ডিটেক্ট করতে হয়, কী করে চিকিৎসা হয়, এই সমস্ত কিছু আমরা ওদেরকে রেগুলার একটা
বলা যেতে পারে ক্লাস নেওয়া হয়, সো দ্য জেনারেল অ্যাওয়ারনেস ইন দ্য হোল পিডিয়াট্রিক সোসাইটি এন্ড পিডিয়াট্রিশিয়ান সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ এই যে শো গুলো হচ্ছে টিভি শোজ, এতে এখন জনসাধারণের কাছে এটা একটা অনেকটা জেনেছে তারা। আমাদের অ্যাকচুয়ালি হেলথ ওয়েলথ প্রোগ্রামের দ্য হোল কনসেপ্ট ওয়াজ দ্যাট টু গো টু দি পিপল টু মেক দেম অ্যাওয়্যার। ইটস এ গ্রেট কনসেপ্ট। আপনার যে এই তথ্যগুলো আপনি দিচ্ছেন, যে টিপস গুলো দিচ্ছেন, দে আর সো ইউজফুল টু দি জেনারেল পপুলেশন। এই এতগুলো কথার অ্যাকচুয়ালি ইউ আর কামিং টু দ্য মেইন পয়েন্ট, যেগুলো কি সত্যি চিকিৎসা আছে? অবশ্যই, এবং এদের ঠিক সময়ে ঠিক জিনিসটা ঠিকভাবে চিকিৎসা করলে আই মিন অল কমপ্লিটলি ট্রিটেবল। আচ্ছা, কমপ্লিটলি ট্রিটেবল। অনেকের ধারণা আছে যে হার্টে ফুটো মানেই ইজ অল ওভার, বাট ইট ইজ নট সো। ইন টুডেজ প্র্যাকটিস, মানে 2016 দাঁড়িয়ে আমরা বলতে পারি যে we can treat congenital heart disease almost 85% of them totally, and they can live an absolute normal life like any of us. তো এটা কি আপনি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স ভার্সেস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ভার্সেস বেঙ্গল স্ট্যাটিস্টিক্স যদি বলেন কিরকম, মানে ইজ ইট প্রায় সিমিলার এসছে? At present, yes. সো We are at par with anyone, anywhere in the world, anywhere in the world. টেকনিক ওয়াইজ এবং পিকআপ এই ওয়াইজ। কলকাতার বুকে আমি বলতে পারি। আচ্ছা, দ্যাটস গ্রেট মানে নিউজ। আগে একটা ছিল, বিদেশের কথা ছাড়ুন, আমরা ছিল যে সাউথ চলে যাব, বাট দ্যাট ট্রেন্ড at the present generation of doctors has changed, and there is আমরা একটা ফোন নিচ্ছি। লাইনে কে আছেন বলুন, নামটা বলুন এবং কোথা থেকে বলছেন বলুন। হ্যালো, বলুন হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে অমিত মিশ্র, আমি গড়িয়া থেকে বলছি। বলুন অমিত বাবু। হ্যাঁ, মেন যেটা বলছি, আপনাদের এই অনুষ্ঠানটা আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছি, ঠিক আছে। আমার মেয়ের বয়স 4+, ঠিক আছে। এমনিতে ওর মানে কোনো মানে হার্ট বা সেরকম মানে সেরকম কোনো বিষয়ে কোনো ট্রাবল নেই, ঠিক আছে। বাট কিভাবে ওকে রাখলে, ঠিক আছে, বাট মানে কিভাবে ওকে রাখলে বা কি কি জিনিস ওকে মানে মানে ও ও সারাদিন যা যা কিছু খায়, ঠিক আছে, সেই সমস্ত মানে কি কি জিনিস খাওয়ালে ওর হার্টটা আরো মানে বেটার থাকবে, ভালো থাকবে, সেটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। আচ্ছা অমিত বাবু, আপনি শুনতে থাকুন, ডক্টর বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন। ওকে ওকে। হ্যাঁ, এটা মানে এরকম কিছু নেই যে এটা খাওয়ালে হার্ট ভালো থাকে বাচ্চাদের নিউট্রিশন শুড বি লাইক এনি আদার নর্মাল চাইল্ড। সমস্ত কিছু খাবে, হাই ক্যালোরি ডায়েট খাবে, অ্যান্ড এরকম কোনো খাবার এখন আবিষ্কার হয়নি রাদার যে বাচ্চাদের হার্টকে সুস্থ রাখবে। এনি হেলদি ফুড ইজ অলওয়েজ হেলদি। তো আমরা চিকিৎসার ব্যাপারে কথা বলছিলাম। তো চিকিৎসার মধ্যে তো আমরা ইউজুয়ালি জানি যে হৃদরোগের চিকিৎসা 3 ধরনের হয়, একটা মেডিকেল হয়, একটা ইন্টারভেনশনাল, একটা সার্জিক্যাল হয়। তো আপনাদের ক্ষেত্রে এই শিশুদের হৃদরোগের চিকিৎসাও কিরকম? একদম একই রকম। আমাদের 3 রকমই হয়। যাদের ধরুন এমন একটা সমস্যা রয়েছে যার কোনো অপারেশন বা ইন্টারভেনশন কিছু লাগছে না, প্রয়োজন নেই, তাকে আমরা মেডিসিনের থ্রু দিয়ে চালাচ্ছি, মানে চিকিৎসা চলছে তার, এবং দেখা গেল সে কিছুদিন পরে একদম সুস্থ হয়ে বাড়ি চলে গেল। তারপরে সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে ইন্টারভেনশন আর সার্জারি। ইন্টারভেনশন ইজ বেসিক্যালি নন অপারেটিভ, মানে কোনো কাটাকুটি হবে না। হ্যাঁ, সো বাংলা ভাষায় অনেক সময় অনেকে এটাকে নর্মাল টার্মসে বলে মাইক্রো সার্জারি। হ্যাঁ, মানে আমরাও যখন পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি যেমন মাইক্রো সার্জারি, সো অল অফ দেম আর সো হ্যাপি যে ঠিক আছে, বুক কেটে অপারেশন করতে হবে না। তো এইটা এক ধরনের, যেটাকে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বলে। আর সার্জারি হচ্ছে আরেকটা পদ্ধতি। সার্জারিতে অফকোর্স ওপেন হার্ট সার্জারি আছে, ক্লোজড হার্ট সার্জারি আছে। তবে এই ইন্টারভেনশনের ক্ষেত্রে, ইন্টারভেনশন পিরিয়ডিক কার্ডিওলজির ক্ষেত্রে এখন অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে। যেমন তার জন্য এইটা আলোচনা করার জন্য উই শুড নো যে কি কি হার্ট ডিজিজ হতে পারে বাচ্চাদের। আচ্ছা, একটা হচ্ছে যে হোল ইন দ্য হার্ট, দ্যাট ইজ আমাদের হার্টের মধ্যে যে চেম্বারগুলো তার পার্টিশন ওয়ালের মধ্যে হোল, কিংবা হার্ট থেকে দুটো শিরা বেরোয়, একটা অ্যাওর্টা যেটা সারা শরীরে রক্ত নিয়ে যায়, আর একটা পালমোনারি আর্টারি যেটা লাংসে ব্লাড নিয়ে যায়। এদের মধ্যে কোথাও কোনো কানেকশন, যেমন পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টারিয়াস, বা অ্যাওর্টো পালমোনারি উইন্ডো বলে একটা জিনিস আছে, এগুলো অল স্ট্রাকচারাল ডিফেক্টস। এগুলোকে উই ক্যান টেক কেয়ার অফ দেম বাই ইন্টারভেনশনাল কার্ডিওলজি ইন দ্য ক্যাথ ল্যাব। আমরা একটা কল নিচ্ছি, কাইন্ডলি কে কল করছেন বলুন আর কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমার নাম ভাস্বতী সেনগুপ্ত। স্যার, আমার ছেলের ওপেনের সার্জারি হয়েছিল ভেলোরে, ভিএসডি ছিল স্যার। বয়স কত ছিল? হ্যাঁ স্যার, বয়স কত ছিল সার্জারির সময়? 7 বছর বয়সে অপারেশন হয় স্যার। কারণ ডক্টর স্ট্যানলি যখন অপারেশন করেছিলেন উনি বলেছিলেন যে 7 বছর অবধি একটা বাচ্চা নাকি হার্ট প্রতিটা মানুষেরই যতটা বাড়ান 7 বছর অবধি নাকি বাড়ে, তার
এখন বাচ্চার বয়স কত? এখন আপনার তাও অপারেশন হয়ে গেছে, 10 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি দয়া করে শুনতে থাকুন, ডক্টর বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন। অপারেশন হওয়ার পরে ডেফিনেটলি রেগুলার চেক আপের প্রয়োজন আছে, কিন্তু আপনার বাচ্চা আপনার কথা শুনে মনে হচ্ছে একদম সুস্থই আছে, কিন্তু যেহেতু হার্টের একটা অপারেশন হয়েছে তার অত বড় একটা জিনিস, সেই জন্য ডেফিনেটলি একবার আপনি কোনো পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টকে অবশ্য করে দেখাবেন সত্বর, এবং তার যদি আরও কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে, কারণ এমন কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, জন্মগত হৃদরোগ আছে শিশুদের, যেগুলোর হয়তো একাধিক অপারেশন লাগে। মানে একটা অপারেশন করে হয়তো সমস্ত সমস্যাটা সমাধান করা যায় না, অনেক সময় একবার দুবার তিনবার এরকম অপারেশন লাগে। সুতরাং অবশ্য করে আপনি একটা চেক আপ ডেফিনেটলি করাবেন। তো এই যে উনি যেটা বললেন যে ভিএসডি যেটা হার্টে ফুটো এবং অপারেশন হয়েছে, তারপর যে ফলো আপের প্রবলেম, দিস ইজ সো ইম্পর্টেন্ট, মানে এই ফলো আপের প্রবলেম, ভেরি তো ইম্পর্টেন্ট। এই ফলো আপ যেটা মানে সেটা আপনারা কিভাবে এস্টাবলিশ করেন যে অ্যাকচুয়ালি পেশেন্টস উইল কাম ফর ফলো আপ, যে আসবে ওরা আপনার কাছে? যখন আমরা পেশেন্টদের দেখি তখনই আমরা এই ব্যাপারটা স্ট্রেস করি যে আপনাকে এই পরে 6 সপ্তাহ পরে কি 2 মাস পরে ফলো আপে আসতে হবে। অ্যান্ড আমরা যে ট্রেন্ডটা দেখি সেটা হচ্ছে যে বেশিরভাগ বাবা মারাই যত সচেতন, হ্যাঁ। কারণ ওনাদের নিজেদের বাচ্চা তার একটা হার্টের অপারেশন হয়েছে, একটা মানে কোনো অপারেশনই কে ডিমিন করছি না, অ্যাপেন্ডিক্স অপারেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, course, yes. বাট যখন একটা হার্টের অপারেশন সবাই শুনে ব্যাপারটা একটু চমকে যায় আর কি। হ্যাঁ, সেই জন্য মোস্ট অফ দেম কাম ফর রেগুলার ফলো আপ। আর কিছু কিছু হারিয়ে যায়, মানে দে গেট লস্ট, আই মিন উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু দেম। আমার মনে হয় এই ক্ষেত্রে মানে দিস কুড বি এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যেহেতু উনি ভেলোরে গিয়েছিলেন কিংবা সাউথে কোথাও গিয়েছিলেন অপারেশন করাতে, মানে দ্য ফলো আপ লজিস্টিক্স বিকাম সো ডিফিকাল্ট। সো যখন কলকাতা শহরে কিংবা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল আছে, আমার মনে হয় যে ফলো আপ বিকামস ইজিয়ার লজিস্টিক্যালি। ইচ্ছা থাকলেও অনেক সময় যেতে পারে না অত দূর, হ্যাঁ। তো যেহেতু এগুলো এখন অ্যাভেলেবল আছে, হ্যাঁ। প্রত্যেকটা বাচ্চার বোধহয় ফলো আপ শিডিউলটা অনেক বেটার হয়েছে এখন। অনেক বেটার হয়েছে এবং অনেক ইয়ে হয়েছে। আরেকটা আমরা যেটা করি, যেমন ধরুন 100টা বাচ্চার যদি অপারেশন করি, আমরা জানি হয়তো তার মধ্যে 60 থেকে 70টা হয়তো সিরিয়াস, সেইটার একটা ডাটাবেস আমরা মেনটেন করি, এবং তাদেরকে তারা কিছুদিন পরে না এলে উই কল দেম যে আচ্ছা। আপনার বাচ্চা কেমন আছে, কি ব্যাপার, সুস্থ থাকলে একবার নিয়ে আসুন দেখান। এই জিনিসটা আমরা করি। মানে যেটা বিদেশে ইউজুয়ালি সোশ্যাল ওয়ার্কাররা করে, Social মানে গিয়ে worker ওরা করে। বাচ্চাদের দেখে, সেই সিস্টেম সেই আমাদের system এখানে আমাদের যেটা নেই, কিন্তু অ্যাভেলেবল নেই, আপনাদের আমাদের নিজেদের আমাদের ডিপার্টমেন্টের লোক ফোন করে এবং তারা দে ডেফিনেটলি কাম। তারপরে ধরুন আমরা যদি একটা কিছু একটা ওয়ার্কশপ করি, কোনো একটা পার্টিকুলার অপারেশনের ফলো আপ কীরকম আছে, তার বিভিন্ন রকম রিসার্চ ওয়ার্ক বা পেপার পাবলিশ করা, সেগুলোর জন্য উই রেগুলারলি আর ইন টাচ উইথ আওয়ার পেশেন্টস। তো সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ, যে মানে এই যে পরিষেবাটা আমাদের এখানে এখন অ্যাভেলেবল হচ্ছে, তার জন্য পেশেন্টসরা খালি অপারেশন হচ্ছে না, তার ফলো আপটাও লাগছে। কারণ আমার মনে হয় বাচ্চা যখন অপারেশন হচ্ছে সেটা একটা স্টেজ গেল, তারপরে তার বড় হওয়া, তার ফলো আপ, ওয়েদার গ্রোথটা ঠিক হচ্ছে কিনা, এইসব জিনিসগুলো তো দেখতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং গ্রোথটা যখন একটা হার্টের প্রবলেম, ধরুন যত তাড়াতাড়ি আমরা ট্রিট করব, যখন ইন্ডিকেটিং, ধরুন একটা হার্টের সমস্যা, রেকমেন্ডেশন হচ্ছে 3 বছর বয়সের মধ্যে ট্রিটমেন্ট করা ফেলা উচিত। সেই পার্টিকুলার রেকমেন্ডেড টাইমে রেকমেন্ডেড চিকিৎসাটা করলে তাদের গ্রোথ টুতে এফেক্টেড কিছু হয় না। কিন্তু ধরুন একটা প্রত্যন্ত গ্রামে একটা হার্ট ডিজিজ হয়তো ডিটেক্টেড হয়নি, হয়তো অনেক লেটে ডিটেক্টেড হয়েছে, সেটা আমরা এখনো দেখি। আমাদের রোজ আউটডোরে আমরা রোজ দেখি পেশেন্ট অনেক লেট প্রেজেন্ট করেছে, তো তাদের ডেফিনেটলি চিকিৎসা করার পরেও তাদের গ্রোথটা কিন্তু আর একদম নর্মাল গ্রোথের মতো ফিরে আসে না। আচ্ছা, So that is the reason why you should treat things in the correct time, in the correct way, so they can lead a normal life. দ্যাট ইজ সাচ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং। সেই জন্য রেফারেলটা খুব ইম্পর্টেন্ট, যে বুঝতে পেরে ঠিক সময় পাঠিয়ে দিল, এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটা এখন ব্রেক নিচ্ছি, এরপরে আবার আলোচনায় ফিরবো। সঙ্গে থাকুন হেলথ ওয়েলথ প্রোগ্রামে। New Nano. New and Nano, drive it now. It's so alert, you'll go wow.
what's the plan, guys? कुछ अलग. No clutch? Easy shift. Gear changes automatically. था ना अलग? Mind blowing. All new Gen X Nano Easy Shift. 1 জুলাই 2016 থেকে বাংলা জুড়ে শ্যাম স্টিল রূপো বৃষ্টি। প্রতি 2 কুইন্টালে একটি স্ক্র্যাচ কার্ড, প্রতিটি কার্ডেই রূপোর কয়েন, ডিলারের সামনে স্ক্র্যাচ আর সঙ্গে সঙ্গে কয়েন। শ্যাম স্টিল, বাংলায় জন্ম, ভারতে বিখ্যাত। দিল্লিতে মোদি বনাম রাহুল, কলকাতায় মমতা সূর্যকান্ত বাগযুদ্ধ, পুনেতে ডেঙ্গিতে মৃত বহু, ব্যাংককে জঙ্গি হানার পেছনে দাউদ, ধোনি না কোহলি। স্টুডিওয় ধুন্ধুমার লড়াই। দেখুন ফ্রি স্টাইল সোম থেকে শনি সন্ধে 7:30টায়। রাজনীতি, সমাজ, দুনিয়া, খেলা, বিনোদন, টাটকা খবর, চলছে রাত বিশ্লেষণ। বলবেন আপনি, শুনবে বাংলা। বাংলা নিউজ চ্যানেলে ব্লকবাস্টার নিউজ শো গ্রাউন্ড জিরো দেখুন সোম থেকে শুক্র রাত 10টায়। বিরতির পর ফিরে এলাম হেলথ ওয়েলথ প্রোগ্রামে। সঙ্গে আছেন পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আলোচনা আমরা করছি শিশুদের হৃদরোগ নিয়ে। তো ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা বিরতিতে যাওয়ার আগে উই ওয়ার টকিং অ্যাবাউট ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট ফর কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এটা সম্বন্ধে যদি কিছু বলেন। ইন্টারভেনশনাল পিডিয়াট্রিক কার্ডিওলজি ইজ এ ভেরি স্পেশালাইজড ফিল্ড, এবং এটা পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আমাদের দেশে এখন ফুললি ট্রেন্ড যারা শুধু পিডিয়াট্রিক কার্ডিওলজি করে হ্যান্ডফুল অফ পিপল। আচ্ছা। এবং আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতেও দের আর ভেরি লিমিটেড সেন্টার্স। সো আপনাকে এই কাজটা করাতে হলে ওইখানেই যেতে হবে, এটা সমস্ত জায়গায় হবে না। তবে ডেফিনেটলি মোর অ্যান্ড মোর ফেসিলিটিস আর কামিং আপ। তো কত পার্সেন্টেজ অফ কনজেনিটাল হার্ট ডিজিজে অ্যাকচুয়ালি ইন্টারভেনশনাল কার্ডিওলজির যে কাজটা আপনারা করেন প্রযোজ্য? I would say 50-50. আচ্ছা, so that's a lot. 50% is a big 50% intervention, 50% surgical. So intervention cardiology is actually a newer field than surgical. প্রথমে সার্জারিটি আবিষ্কার হয়েছিল, তারপরে গ্র্যাজুয়ালি সমস্ত ফিল্ডেই তাই, সমস্ত অ্যাডাল্ট কার্ডিওলজিতেও তাই। প্রথমে সার্জারি আবিষ্কার হয়েছিল, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি আবিষ্কার হয়েছিল, সেরকম ইন্টারভেনশনও অনেক পরে আবিষ্কার হয়েছে। বাট ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড নাও। এখন ইট ইজ টাইম টেস্টেড অ্যান্ড ভেরি স্ট্যান্ডার্ড প্রসিডিউরস, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোটোকলে চলছে ব্যাপারটা। যে যে প্রসিডিউরগুলো আমরা করি সেগুলোকে ভাগ করতে গেলে বলতে হবে যে ওই একটা বললাম হোল ইন দ্য হার্ট, সেটাকে ক্লোজ করা যায়, বাট ডেফিনেটলি নট অল হোলস ইন দ্য হার্ট ক্যান বি ক্লোজড বাই ইন্টারভেনশন। আচ্ছা। সো দেয়ার আর ডেফিনিট ক্রাইটেরিয়াস, ইন্ডিকেশনস আছে, ক্রাইটেরিয়াস আছে, ডায়াগনোসিস আছে, যেগুলো স্পেসিফিক্যালি ক্যাথল্যাবে বন্ধ করা যায়। আচ্ছা। এই বন্ধ করার জন্য, হোল বন্ধ করার জন্য একটা অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করা হয়েছে, দ্যাট ইজ কল্ড আ ডিভাইস। যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ আমরা প্রথমের দিকে আলোচনা করছি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ওপরের অংশে যদি কোনো হোল থাকে সেটাকে এএসডি বলা হয়। সে এএসডি টা হচ্ছে আপনার, সেটাকে বলা হয় এএসডি ডিভাইস। আবার নিচের অংশে যদি, নিচের দূরে চেম্বারের যে পার্টিশন ওয়াল, সেখানে যদি কোনো রকম গ্যাপ থাকে,
সেটাকে বলা হয় ভিএসডি, অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো সেইটাকে যেটা বন্ধ করে সেটাকে বলা হয় ভিএসডি ডিভাইস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ডিভাইস। সো এদের বিভিন্ন মেক আছে, বিভিন্ন মডেল আছে। এটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে এই গ্রয়েনের মধ্যে দিয়ে, অর্থাৎ কুঁচকির মধ্যে দিয়ে, এখানে একটা ভেইন এবং আর্টারি আছে উইচ লিডস টু দ্য হার্ট। সেইখান দিয়ে আমরা ক্যাথেটার, বিভিন্ন তারপর ওয়্যার, যন্ত্রপাতি নিয়ে ইনসাইড হার্টের ভেতরে নিয়ে গিয়ে আমরা সেগুলোকে বিভিন্ন টেকনিকে বন্ধ করি। সেরকম প্রচুর ডিফেক্ট আছে যেটা ডিভাইস ক্লোজার করা যায়। এছাড়া আরও আছে যেমন বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। যেমন কিছু কিছু বাচ্চা জন্মায় যাদের হার্টের ভ্যালভ একদম ভীষণভাবে টাইট থাকে এবং দে ক্যান প্রেজেন্ট অ্যাট সে একদিন বয়সে, কয়েক ঘন্টা বয়সে প্রেজেন্ট করতে পারে। দোজ আর ভেরি চ্যালেঞ্জিং, বাট ইফ ডান প্রপারলি দে হ্যাভ এক্সেলেন্ট রেজাল্টস অ্যান্ড ইউ রিয়েলি ফিল গুড আফটার ডুইং অল দোজ কেসেস। লাইক আমরা যখন করেছি অ্যাবাউট ইয়াংগেস্ট বেবি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে অলমোস্ট অ্যাবাউট 1600 গ্রামস। আচ্ছা, একদমই খুবই ছোট, 1600 গ্রাম ওজন। সো ইউ ক্যান ইমাজিন তার শিরাগুলো কত ছোট, কত সরু, এবং ইটস লাইক ওই সেলাই করা সুতোর মতো হয়তো তার শিরা। সো দোজ আর ভেরি চ্যালেঞ্জিং বাট ট্রিটেবল। আচ্ছা, ট্রিটেবল, দ্যাটস দ্য মেসেজ, ইজ ইট ইজ ট্রিটেবল। তো আপনি যেটা বললেন যে একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আছে, অর্থাৎ আমেরিকাতে যেভাবে চিকিৎসা হচ্ছে, ইউরোপে যেভাবে চিকিৎসা হয়, আপনি কলকাতা শহরে ঠিক এক্স্যাক্টলি ওই প্রোটোকল দিয়ে হ্যাঁ, চিকিৎসা মানে করছেন। যারাই এই চিকিৎসাটা করবে দে হ্যাভ টু ডু দ্যাট ওয়ে, আদারওয়াইজ ইউ ক্যানট ডু ইট। সাকসেসফুল হবে না, মানে ইউ উইল ক্রিয়েট কমপ্লিকেশনস এন্ড ইউ উইল নট প্রডিউস রেজাল্টস। এখানে একটা প্রশ্ন তখন এসে যায় যে আমেরিকান ডলার্স, ইউরো, ব্রিটিশ পাউন্ড এন্ড ইন্ডিয়ান রুপিস, এ তো বিরাট তফাৎ আছে। তো অ্যাফোর্ডেবিলিটি কিভাবে হচ্ছে এগুলোর? একটা আমেরিকায় একটা এইচডি ডিভাইস করতে যা খরচা লাগবে, এখানে হয়তো আমরা তার 20টা এইচডি ডিভাইস করে দেবো সেই খরচা। বিকজ ইন্ডিয়ান ইকোনমি ইজ ডিফারেন্ট দেন আমেরিকান ইকোনমি অর ইউরোপিয়ান ইকোনমি। সো যে ডিভাইসটা ওদের দেশে ওরা পায়, আচ্ছা, সেই সেম ডিভাইসটা আমরা ইউজ করি। আমরা কি কোনো সাবসিডি পাচ্ছি? সেটাই বলছি, আই এম কামিং টু দ্যাট। আচ্ছা, সো the deal with the companies is that we have volumes. Americans don't have so much of volumes, but the Western countries have don't have so much of volume. So we have volumes. We have to sell this particular device in a much lower cost to us. So ওরা কোয়ান্টিটি দিয়ে করে, মানে কস্টটাকে ম্যানেজ করে। আচ্ছা, সো সেটাই বলছিলাম, আমেরিকায় একটা এইচডি ডিভাইস করতে যা পয়সা লাগবে, আমরা হয়তো এখানে 20টা এইচডি ডিভাইসে একই পয়সায় করবো। তো আমাদের কি এমন কোনো উপায় আছে যেখানে যাদের অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা নেই কিংবা খুবই আন্ডার প্রিভিলেজ সেকশন থেকে আসছে, তাদের জন্য এই ডিভাইসগুলো কোনো সংস্থা দিচ্ছে, কিংবা কোনো এই চিকিৎসাটা ধরুন কোনো সংস্থা দিচ্ছে? হ্যাঁ, অনেক সংস্থা আছে, যেমন কিছু গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, যেমন এনজিওস যেটা বলি আমরা, তারা অনেক পরিমাণে ডোনেশন দেয়। এবং আমাদের হাসপাতালে আমরা উই হ্যাভ এ পলিসি দ্যাট একটা যদি কোনো বাচ্চা এলো, ধরুন তার এমন একটা প্রবলেম আছে যেটা চিকিৎসা করলেও সেরে যাবে, দ্যাট চাইল্ড উইল নট গো ব্যাক হোম উইদাউট ট্রিটমেন্ট। ইয়েস, the child will go back home whether he has money or not, irrespective of the financial class, the child has to be treated. That is the policy in our hospital. I think that is a great policy. Absolutely. And এই পলিসির জন্য আমরা বহু বাচ্চাকে বহু খারাপ সিচুয়েশন থেকে বাঁচিয়েছি। ইনফ্যাক্ট আউটডোর এমনি দেখাতে এসছে, দেখেছি প্রচন্ড সিক, তাকে ইমিডিয়েটলি ভর্তি করে তারপরের দিনই হয়তো অপারেশন, কিংবা সেদিন রাতে হয়তো অপারেশন করতে হয়েছে। কিন্তু সেই সময় ফিনান্স ইজ নট এ প্রবলেম। আচ্ছা, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছেন সমাজে, যারা এবং অর্গানাইজেশন আছে যাদের যে জাস্ট এ ফোন কল আগে, আচ্ছা, যে একটা ক্রিটিক্যাল বাচ্চা এসেছে, এর জন্য টাকা দরকার। আচ্ছা, সো হোয়াটএভার আমাদের হাসপাতালে, সো দ্য গুড নিউজ ইজ টু দ্য সোসাইটি দ্যাট বাচ্চারা সিক হলেও, হৃদরোগ থাকলেও, ইফ ইট ইজ ট্রিটেবল, দেন উই ক্যান ডু ইট irrespective of the money. কিন্তু এখানে একটা মেসেজ আছে যে all congenital heart disease is not treatable. There is about 5 to 10% heart disease which is not treatable. তো এরকম নয় যে থাকলে চিকিৎসা হয়ে যায়, পয়সার কোনো দরকার নেই, ইটস নট লাইক দ্যাট। যেখানে চিকিৎসা করা যায় উই ট্রিট ইট। তো আমরা যদি আবার সেই প্রেগন্যান্সির জায়গাতে ফিরে আসি, যে ডায়াগনোসিসটা তাহলে যেটা আপনি বললেন যে ডিউরিং প্রেগন্যান্সি কি ডায়াগনোস করা যায় যে
বাচ্চার জন্মগত করা হৃদরোগ আছে? যায়, করা যায়। এখন যারা অবস্টেটিশিয়ান অর্থাৎ যারা প্রেগনেন্সি নিয়ে ডিল করেন যে ডাক্তারবাবুরা, তারা একটা অ্যানোমালি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করেন, তারও স্পেশালিস্ট আছে। তো তারা বাচ্চার হার্টটি দেখে যদি কোনো অ্যাবনর্মালিটি পান তখন পিরিয়ডিক কার্ডিওলজিস্টের কাছে পাঠান। তখন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, অর্থাৎ মায়ের পেটের উপর থেকে বাচ্চার হার্টটা পরিষ্কারভাবে দেখা যায় এবং তার কি প্রগনোসিস এগুলো ডিসাইড করা যায়। আমরা যদি দেখি যে এমন একটা ডিজিজ হয়েছে যেটার কোনো চিকিৎসা নেই, হয়তো ধরুন যে জন্মার পরেও কোনো চিকিৎসা নেই, সো উই অ্যাডভাইস দ্য প্যারেন্টস নট টু গো অ্যাহেড উইথ দ্য প্রেগনেন্সি। কিন্তু আইডিয়ালি এটা 20 সপ্তাহ প্রেগনেন্সির আগে করতে হবে। আচ্ছা, দ্যাট ইজ ইউজুয়ালি অ্যাডভাইসেবল ইজ ফ্রম 18 to 20 উইকস, 18 থেকে 20 সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে এই টেস্টটা করতে হবে। তা যখন অ্যাকচুয়ালি প্রেগন্যান্সির সময় যে আল্ট্রাসাউন্ড রুটিন করা হয় সেই সময় কি এটা পিক আপ করা যায় কি ফ্রম দ্যাট আল্ট্রাসাউন্ড? অনেক ক্ষেত্রে করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা করেন যারা অ্যানোমালি স্ক্যান করেন, কারণ অ্যানোমালি স্ক্যানের মধ্যে অ্যানোমালি স্ক্যান ইজ বেসিক্যালি বাচ্চার সমস্ত অর্গানগুলোকে একটা একটা করে দেখা, স্ক্যান করা। তো সেটার মধ্যে হার্টও পড়ে। তো অ্যাবনর্মাল কিছু দেখলে হয়তো তারা বুঝতে পারেন না হয়তো কি প্রবলেমটা আছে, সেজন্য পিরিয়ডিক কার্ডিওলজিস্টের কাছে পাঠান। সো দ্যাট ইজ কল্ড উই ডু আ ফিটাল ইকো। আর আরেকটা অ্যাডভাইস যাদের করা হয়, যাদের প্রথম বাচ্চার হয়তো কনজেনিটাল হার্ট ডিজিজ হয়েছে, দিস মাদার্স ডেফিনেটলি শুড গেট এ ফিটাল ইকো ডান ডিউরিং দ্য নেক্সট প্রেগনেন্সি। আর কোনো স্ক্রিনিং প্রোগ্রামস আছে কি ফর ডিটেকশন অফ দিস কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে কোনো ফর্মাল স্ক্রিনিং প্রোগ্রাম ফ্রম ইনস্টিটিউশনস, ফ্রম অর্গানাইজেশনস? ফর দ্য প্রেগনেন্ট লেডিজ? Yes. নো, সেটা বিদেশে আছে। আমাদের দেশে অল প্রেগনেন্ট ওমেন শুড হ্যাভ এ ফিটাল ইকো, এই জিনিসটা নেই। আচ্ছা, বিকজ আমাদের দেশে এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি নট পসিবল যে সমস্ত মহিলাদের ফিটাল ইকো করা, ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্য প্রত্যেকটা সেন্টারে যেখানে ইকো মেশিন আছে সেখানে কি ফিটাল ইকো করা যায় নাকি এটা স্পেশালাইজড? ইট ইজ স্পেশালাইজড, অ্যাবসলিউটলি স্পেশালাইজড। এবং যে ডাক্তার ইকো করতে পারেন তার মানে তিনি ফিটাল ইকো করতে পারেন, ইজ নট দ্যাট। ইটস অ্যাবসলিউটলি super specialty program. So what the mind doesn't know, your eyes can't see? Cannot see, absolutely. You cannot, you have to know what you're dealing with. And then শুধু ডায়াগনোস করলেই চলবে না, তার ফিউচারটা কি, that has to be told to the parents. আমরা এটাও শুনেছি যে কিছু কিছু সেন্টার বিদেশে হয়তো যেখানে অ্যাকচুয়ালি ইনইউট্রো অ্যাকচুয়ালি চিকিৎসা হচ্ছে ফর কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে জন্মায়নি বাচ্চা। হ্যাঁ, সেটা ইন্টারভেনশন কিছু অনেক সময় কিছু ওষুধের দ্বারা হয়, যেমন একটা হচ্ছে অ্যারিথমিয়া, যদি হার্টটা একটা রেগুলার রিদমে চলে, তো ফিটাল ইকো করে বোঝা যায় যে হার্টের রিদমটা অনেক সময় গন্ডগোল থাকে ফিটাস অবস্থাতে। তখন মাকে কিছু ওষুধ খাইয়ে সেইটার একটু হায়ার ডোজে দিয়ে ফিটাসের অ্যারিথমিয়াটা কন্ট্রোল করা যায়। আর কিছু ক্ষেত্রে হয় যেটা, যে মায়ের মানে ফিটাস থাকা অবস্থায় মায়ের পেটের ওপর দিয়ে বাচ্চার হার্ট পাংচার করে কিছু ইন্টারভেনশন করা হয়েছে, বিদেশে করা হচ্ছে, বাট রেজাল্টস আর নট ইয়েট স্ট্যান্ডার্ডাইজড। আচ্ছা, মানে জন্মানোর পরে যে চিকিৎসা রেজাল্টস আর স্ট্যান্ডার্ডাইজ নাও, সবাই জানে এটা করলে এটা হবে, আমরা জানি। কিন্তু ফিটাল অবস্থায় ইন্টারভেনশন ভারতবর্ষে আমি বলবো হয়তো একটি কি দুটি হয়েছে এখন অবধি। আচ্ছা, অ্যান্ড নট ভেরি এনকারেজিং রেজাল্টস, অ্যান্ড পৃথিবীতেও নট ভেরি এনকারেজিং। তাহলে এখন ওটা খুব একটা রেলেভেন্স আমাদের চিকিৎসাতে নেই। Fetal intervention is not yet relevant, but then yes, people are doing it, trying to do it. People are trying to do it. আপনি যদি একটু ডায়েট নিয়ে বলেন, মানে আমরা তো মানে প্রাপ্তবয়স্ক হৃদরোগে যাদের থাকে কোলেস্টেরল, সুগার, আমরা তখন রেস্ট্রিকশনস এর কথা চলে যায়, ডায়েটারি রেস্ট্রিকশন, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, ওটা করবেন না। তো বাচ্চাদের যে জন্মগত হৃদরোগ তাদের সম্পর্কে তাদের ডায়েটের ব্যাপারটা কি রকম হয়? এটা অ্যাবসলিউটলি অপোজিট আর কি, বিকজ অপোজিট, অ্যাবসলিউটলি অপোজিট, বিকজ বড়দের হার্টের ডিজিজে আমরা সবসময় বারণ করি, আপনি যেটা বললেন যে এটা খাবেন না, বিকজ ইটস অ্যান অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। আর বাচ্চাদের ক্ষেত্রে তারা জীবনের দৌড়ে অলরেডি অনেকটা পিছিয়ে আছে, আচ্ছা, because of their heart problem. So they need more nutrition, more calorie, more protein to catch up with their peer group. আচ্ছা, হ্যাঁ, সো আমরা অনেক সময় বাবা মারা হয়তো অপারেশনের 3 মাস পরে এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু মাখন, দুধ, ডিম ঘি খেতে পারবে? আমি বলি একদিন খাওয়াননি, আপনার তো অপারেশন ডিসচার্জ বলে দেওয়া হয়েছে। বলছে না, পাড়ার লোকে বলেছে হার্টের প্রবলেম হয়েছে, ডিম খেও না, ঘি খেও না। হ্যাঁ, তো আমরা তাদের রীতিমতো বকা দিই আর কি, আচ্ছা, যে আপনার বাচ্চাকে না খাওয়ালে আপনার বাচ্চার তো করোনারি আর্টারি ডিজিজ হয়নি রে বাবা।
সো ইউ শুড feed your child more than normal children. দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ। তো আপনারা এর জন্য কি আলাদা নিউট্রিশন স্পেশালিস্ট এরা আছে যারা বাচ্চাদের ডিল করছে? অফ কোর্স ডায়েটিশিয়ানস আছে যাদেরকে বলা থাকে যে এই কন্ডিশনে এতটা তাকে প্রোটিন দিতে হবে, এতটা ক্যালোরি দিতে হবে, এটা মানে হিসাব আছে একদম আর কি, এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ফিডিং হ্যাবিটস অফ দ্যাট পার্টিকুলার ফ্যামিলি তাদের ডায়েট চার্ট তৈরি করা হয়। তা এখন বাচ্চারা যদি এরকম মানে যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ হয়েছে, চিকিৎসা হয়েছে, মাখন ঘি খেয়ে কতদিন খাবে? তারপরে তো একটা স্টেজ আসবে যেখানে অ্যাকচুয়ালি গিয়ে দ্যাট ক্যান কজ আ প্রবলেম। I mean, once they catch up the normal growth, then they can come back to normal. সেটা তোমরা ইয়ে করো আর কি, মানে we know, I mean, the parents also know. হ্যাঁ, যে ঠিক আছে, যখন নরমাল গ্রোথ হয়ে গেছে এবারে ওকে বেশি মাখন জোর করে না খাইয়ে নরমাল খাও। So there's a line basically. There's absolutely line. এই নয় যে তুই বাচ্চা 5 বছর বয়সে বললাম সে 50 বছর বয়সে মাখন কি খেয়ে যাচ্ছে। আচ্ছা, that is not done. আর যেটা আরেকটা প্রশ্ন, মানে বাচ্চাদের ক্ষেত্রে যে হৃদরোগ তিনটে ক্যাটাগরি বললেন, যে একটা জন্মগত, একটা রিউম্যাটিক, একটা কাওয়াসাকি, এই ছাড়াও কি মানে প্রাপ্তবয়স্কে যে হৃদরোগটা হয়, হার্ট অ্যাটাকস, মানে থিওরিটিক্যালি কি আপনি দেখেছেন কোনো পেশেন্ট? Yes. আমরা এখনো অবধি মোস্ট প্রবাবলি অ্যাজ ফার এজ 5টা কি 6টা 5জন 5 কিংবা 6 জন বাচ্চার আমরা বাইপাস সার্জারি করেছি। বাচ্চার আচ্ছা। The first one was very shocking to all of us. Like, this was a 11 years old girl. ও স্কুলে অ্যাসেম্বলি করছিল, অ্যাসেম্বলির মধ্যে ফ্রম ভেরি এডুকেটেড ফ্যামিলি she fell down, অজ্ঞান হয়ে গেছে। So which is very common. হ্যাঁ, which is very common. অজ্ঞান এটা very common. ন্যাচারালি আমরা সবসময় এরকম প্রচুর বাচ্চা আমাদের কাছে আসে যে সিনকোপ, এটাকে সিনকোপ বলে, বেসিক্যালি ভেসোভেগাল অ্যাটাক বলে। তো ন্যাচারালি ওদের আমরা সিরিজ অফ ইনভেস্টিগেশন অলওয়েজ করে নিই। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু বেরোয় না, কিন্তু দিস চাইল্ড ওয়াজ এ ভেরি প্রিটি লিটল গার্ল, খুব সুন্দর দেখতে, মিষ্টি একদম। সেই বাচ্চাটি পড়ে যায়, তারপরে সন্ধ্যাবেলায় আমার কাছে এসে পৌঁছয়, আমি তাকে দেখি and I suspected that by echocardiography করে suspected that the child has a coronary artery disease. নেক্সট ডে আমি বাচ্চাটিকে ইয়ে করি, করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি, এবং তাই দেখা যায় যে তার একটি মেন করোনারি আর্টারি টোটালি ব্লকড। ইমিডিয়েটলি তাকে তারপরের দিনই বাইপাস সার্জারি করা হয়। এটা তো নিশ্চয়ই একটা হেরিডিটারি প্রবলেম নিশ্চয়ই হবে। জানি না, এই বাচ্চাটির এই কাওয়াসাকিস ডিজিজ থেকে এই করোনারি আর্টারি প্রবলেম হয় মোস্ট অফ দ্য টাইম। অনেক সময় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া একটা বেশি একটা ডিজিজ আছে, যেটা ফ্যামিলির সবারই কোলেস্টেরল লেভেলটা বেশি। তাদের ক্ষেত্রে ওইরকম আমরা দুটো বাচ্চার করেছি, যে তাদের ফ্যামিলির মানে যাই ওষুধ খাক কোলেস্টেরল লেভেল কমে না। সো ওরকম দুটো বাচ্চা রিসেন্টলি অপারেশন হয়েছে যাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া করে বাইপাস, যাদের কোলেস্টেরল বেশি আছে, সবসময় বেশি থাকে। ইনস্পাইট অফ অ্যাকচুয়ালি নো এজ ইজ ইমিউন ফ্রম হার্ট অ্যাটাকস। সত্যি চিলড্রেন আর প্রবাবলি মোর ইমিউন, পার্সেন্টেজ ইজ ভেরি লেস, পসিবিলিটিস আছে, 100% পসিবিলিটিস আছে। আর যখন ওরা বলে কিছু কমপ্লেইন করে, আমার মনে হয় জিনিসটাকে হয়তো নেওয়া দরকার আছে, ডিপেন্ডিং অন দি ম্যাচুরিটি অফ দ্য চাইল্ড। অ্যাবসলিউটলি। লাইক যে মেয়েটির কথা বললাম, 11 বছর বয়সে বাইপাস সার্জারি হয়েছিল, শি ইজ নাও রিয়েলি গ্রোন আপ টু এ ভেরি বিউটিফুল ওম্যান, এন্ড শি ইজ in her college, and she recently came for a follow up, এবং আমরা একটা সিটি স্ক্যান করি and দেখি that everything is সিটি এনজিও করে করোনারি দেখা যায়, and everything is working fine. আরেকটা আমাদের প্রশ্ন মাঝে মাঝে জাগে, যে আমরা যে পেসমেকার লাগে, মানে বৃদ্ধ বয়সে কিংবা প্রাপ্তবয়স্কদের পেসমেকার, বাচ্চাদের কি পেসমেকার লাগাতে হয়? ভীষণভাবে বলবো না, তবে অনেক পেসমেকার আমাদের বাচ্চাদের লাগাতে হয়। একটা ডিজিজ আছে যেটাকে বলে কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক। অর্থাৎ আমাদের পেসমেকার কেন লাগানো হয়, দর্শকদের কাছে বলা উচিত যে হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, যে জন্য হার্টটা রেগুলার গতিতে চলতে থাকে। সেই রিদমের অ্যাবনর্মালিটি হলে তখন পেসমেকারের দরকার হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এটা একটা কনজেনিটাল ডিফেক্ট, যেখানে ওই সার্কিটটারই গন্ডগোল আছে। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল সার্কিটের গন্ডগোল থাকলে যে ওপরের চেম্বার থেকে নিচের চেম্বারে যে সিগন্যালটা পাঠাবে যে ইউ শুড বিট, হ্যাঁ, তো সেই বিটিংটা না হলে তখন দ্যাট ইজ কমপ্লিট হার্ট ব্লক। এবং অনেক গাইডলাইন্স আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে, যে এত হার্ট রেটের তলায় হলে তখন পেসমেকার লাগাতে হয়। কিন্তু বড়দের আমরা ইউজুয়ালি
হাতের পাশে লাগায় বাঁ দিকে, এই বাচ্চাদের ক্ষেত্রে সেটা 10 কিলোর নিচে, তখন আমাদের পেটের মধ্যে লাগাতে হয়, সেখান থেকে লিডটা দিয়ে হার্টের বাইরের থেকে বাইরে থেকে লাগাতে মানে অপারেশন করে বেসিক্যালি অপারেশন করে লাগাতে হয়। তো এরকমও তাহলে পেসমেকারেরও একটা প্রয়োজন থাকতে পারে থাকে, এবং কিছু কিছু খুব রেয়ারলি কিছু কিছু প্রচন্ড ডিফিকাল্ট হার্টের অপারেশনের পরে পেসমেকার লাগে। আচ্ছা, মানে তাহলে বাইপাসও হলো, এদিকে পেসমেকারও হলো, আবার ইন্টারভেনশন হচ্ছে, বেসিক্যালি সব জিনিসই পসিবল, কিন্তু এগুলো হলো ওই 15-20% যেগুলো বলছেন আর কি, বাকি 80% হলো যেটা অন্য জিনিসগুলো আর কি। এবং আরেকটাও জিনিস আছে স্টেন্ট, যেটা বড়দের ইউজ করে সবাই, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি বলে বিখ্যাত যে জিনিসটা, সেই স্টেন্টও আমরা কিন্তু বাচ্চাদের ইউজ করি। আচ্ছা, যার মানে আমাদের হচ্ছে বেসিক্যালি সমস্ত ছিদ্র বন্ধ করার, আবার আমরা খুলিও। যেমন ধরুন ভ্যালভ টাইট থাকলে আমরা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করি। কিছু শিরা, যেমন লাংসের কিছু শিরা আছে, তারপর বডির যে মেইন শিরা অ্যাওর্টা, সেখানে যদি কোনো ইয়ে থাকে সেখানে আমরা স্টেন্ট দিয়ে সেই টাইট জায়গাগুলোকে খুলে দিই। সো স্টেন্টেরও ইউজফুলনেস আছে আমাদের কনজেনিটাল কার্টিলেজে। আর এই যে যারা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে যারা জন্মায়, ওদের মানে মর্টালিটি অর্থাৎ মৃত্যু সম্ভাবনাটা কত আছে অপারেশন সময়? না, মানে জন্মাবার সময় কিংবা 24 ঘন্টার মধ্যে যদি সেরকম ক্রিটিক্যাল হয় এবং ডিটেক্টেড না হয়, there is a high chance। মানে এগুলো কি ডিটেকশনের অভাবে নাকি ন্যাচারাল কোর্সেও হতে পারে? ডিটেকশনের অভাবে, ন্যাচারাল কোর্সেও হতে পারে। এমন কিছু ডিজিজ আছে যেগুলো আমরা চিকিৎসাও করতে পারি না, সেগুলোর মর্টালিটি ইজ মেনে নিতে হবে, ভেরি হাই, ভেরি হাই। অ্যান্ড উই কাউন্সেল, ধরুন কোনো একটা কাপলের পরপর 2টি সন্তান হয়তো সেরকম ক্রিটিক্যালনেস হলো, উই দেন অ্যাভয়েড, we tell them to avoid, counsel করি to avoid future pregnancy and adopt a child, because maybe they will have again a third time, মানে ওখানে ওদের ক্রোমোজোমাল কোনো জেনেটিক কিছু প্রবলেম আছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যে জন্য হচ্ছে এটা, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ যাদের হচ্ছে, এদের সার্ভাইভাল টু অ্যাডাল্টস চিকিৎসা ছাড়া এবং চিকিৎসা নিয়ে, মানে ইজ দেয়ার এনি ডিফারেন্স? চিকিৎসা ছাড়া যদি বলেন তাহলে ডিটেকশন হলো না আর কি। হ্যাঁ, চিকিৎসা ছাড়া যদি বলেন তাহলে এমন একটা ডিজিজ আছে which is called আইসেনমেঙ্গারস ডিজিজ। সেটা হচ্ছে আইসেনমেঙ্গার বলে একজন ভদ্রলোক এটা প্রথম ধরেছিলেন আর কি। সেটা হচ্ছে কিছু হোল আছে হার্টে যেটা ঠিক সময় ধরা পড়েনি এবং ঠিক সময় অপারেশন করা হয়নি। এদের ক্ষেত্রে যেটা হয়, অনেক বয়সে গিয়ে তারা প্রেজেন্ট করে, তখন তাদের লাংসের প্রেশার হয়তো এই হার্টের ছিদ্রের জন্য লাংসের প্রেশার অত্যন্ত বেশি হয়ে গেছে। সেই লাংসের প্রেশার বেশি হয়ে যাওয়ার জন্য এমন একটা পর্যায়ে পৌঁছে তাদের অপারেশন করেও লাভ হবে না। আচ্ছা, মানে রাদার অপারেশন করলে দে উইল ডাই। আচ্ছা, হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অফ টাইমলি ডিটেকশন। কিন্তু যাদের চিকিৎসা ঠিক টাইমে হয়, ঠিক টাইমে ধরা পড়ে, ঠিক টাইমে করা হয়, দে ক্যান লিড এ নর্মাল লাইফ, অ্যাবসলিউট নর্মাল লাইফ। এবারে হার্ট ডিজিজ দুরকম অ্যানাটমিক্যাল ভ্যারাইটি আছে। একটা হচ্ছে বাইভেন্ট্রিকুলার রিপেয়ার আর ইউনিভেন্ট্রিকুলার, অর্থাৎ কিছু হার্ট হয় যেখানে সমস্ত 4টে চেম্বার ইকুয়ালি ডেভেলপ নয়, তখন সেটাকে আমরা ইউনিভেন্ট্রিকুলার হার্ট রিপেয়ার বলে বলি। আর বাইভেন্ট্রিকুলার মানে এটা হোল আছে, সেটা বন্ধ করে দিলাম, কিংবা ভ্যালভ আছে খুলে দিলাম, সো নর্মাল হার্টের মতোই সেটাকে করে দেওয়া হলো। দে ক্যান লিড এন অ্যাবসলিউট নর্মাল লাইফ টিল অ্যাডাল্টহুড। আচ্ছা, এই সিঙ্গেল ভেন্ট্রিকুল লাইনে যে অপারেশন করা হয়েছে, সেইটা হার্টের ভেতরে যে ফুটো টুটো আছে সেগুলোকে কিছু চেঞ্জ করা হয় না, কিন্তু যে আমাদের পাইপলাইনগুলো, সার্কিট, প্লাম্বিং সিস্টেম আছে যে আমাদের বডির, সেই প্লাম্বিং সিস্টেমটাকে ঠিকঠাক করে দেওয়া হয়, যাতে ঠিক কামরায় ঠিক জলটা যায়, ঠিক রক্তটা যায়, এবং যাতে কোনো মিক্সচার না হয়, এই জিনিসগুলো করে দেওয়া হয়। তো এই পার্টিকুলার সাবসেট, যেটাকে সিঙ্গেল ভেন্ট্রিকল রিপেয়ার বলে, তাদের ক্ষেত্রে আমাদের লাইফ টাইম হয়তো ঠিক, কিন্তু পার্সেন্টেজ ইজ প্রবাবলি, মানে লাইফস্টাইল ইজ প্রবাবলি about 85% নর্মাল। বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনি এই প্রোগ্রামে আসার জন্য। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী শনিবার হেলথ ওয়েলথ প্রোগ্রামে, জিল স্পোর্টস অ্যান্ড নিউজ চ্যানেলে বিকেল 5টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।